ডাকসুতে চলছে শেষ সময়ে প্রচারণা, প্রচার শেষ হচ্ছে কাল। আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা নেই প্রশাসন। পিআর নিয়ে কথা হতে হবে সংসদে, আমির খসরু এখনই সরকারের সাথে বৈঠক চায় ডক্টর তাকে। সারা দেশে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত, চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। আজও সড়কে প্রাণ গেল 6 জনের, দুর্ঘটনায় মৃত্যু কমাতে সড়ক নিরাপত্তা আইনের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ বিভিন্ন আবাসিক হলে প্রচারণা চালান তারা, আর সব ধরনের প্রচার বন্ধ হচ্ছে আগামীকাল রাত 11টায়। এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেনের রিপোর্ট। ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। শেষ সময়ে আবাসিক শিক্ষার্থীদের দরজায় হাজির হচ্ছেন ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। অভিনব সব কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। এখানে গবেষণার পরিবেশ থাকবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে। সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা এবং স্টুডেন্টের যাবতীয় সুবিধা, অর্থাৎ আবাসন সমস্যা, খাদ্য সমস্যার জন্য ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন তৈরি করা, তারপর গ্রোসারি, একটা করে ফার্মাসি, এরপর হচ্ছে একটা করে আপনার দোকান, একটা করে স্টেশনারি, এইগুলো হচ্ছে আমরা ইনস্টিটিউশন ভিত্তিক তৈরি করার কথা বলেছি। ৭৩ অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিসি, হল প্রবোস্ট, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলেও যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত সব প্রার্থী। বিতর্ক হচ্ছে, আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি, তারা খুব জোরালো প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিচ্ছি। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম। আমরা যারা প্রার্থীরা আছি, আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবাইকে ভোট দেওয়ার আহ্বান রিটার্নিং কর্মকর্তাদের। এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং আমরা চাই যে আমার প্রত্যেকটি বৈধ শিক্ষার্থী এসে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ফলে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই, আপনারা আসেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, ভোটদান করেন এবং একটা নিজেদের পছন্দ মতো নেতৃত্ব বাছাই করেন। ভুয়া ভোটার শনাক্ত হলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। তিনি ডাকসু প্রার্থীদের প্রচারণার খোঁজ খবর রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে তো আমাদের জানাবেই, এছাড়াও আমরা দর্শকদের অলরেডি জানিয়েছি যে আগামীকাল রাত 11টায় প্রচারণার সময় শেষ হতে যাচ্ছে। তো আপনি কি অবস্থা দেখছেন সেখানে? তাসলিমা যেমনটি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র একদিন বাকি। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটের দিন হিসেবে আর মাত্র 2 দিন বাকি আছে, যার ফলে শেষ মুহূর্তে এসে কিন্তু জমজমাট প্রচারণা চলছে এবং ক্যাম্পাসের প্রতিটি কণায় গিয়ে তারা কিন্তু প্রার্থীরা চষে বেড়াচ্ছেন।
ভোটারদের কাছে তাদের বিভিন্ন ইশতেহার এবং আগামী দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। এবং আজকে আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা কিছুটা কম ছিল এবং বিকেল সবশেষ মাগরিবের নামাজের পর আমরা দেখতে পেয়েছি প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন, লিফলেট বিতরণ করেছেন। মূলত শেষ মুহূর্তে এসে বিভিন্ন প্যানেল থেকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন এবং কিছু ক্ষেত্রে আমরা ভিন্নতাও দেখতে পেয়েছি। বিভিন্ন প্রার্থী এবং প্যানেলের পক্ষ থেকে কিন্তু পাল্টি অভিযোগ করা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং এক এক প্রার্থীর বিরুদ্ধে এক এক প্রার্থীর বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে ক্যাম্পাস জুড়ে সাধারণ যারা ভোটার রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যেমনটি আশা করছেন আগামী 9 সেপ্টেম্বর শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা যারা রয়েছেন তারা হলের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে নারী ভোটারদের মন জয় করতে কিন্তু তারা নারী ভোটারদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিন তার সামনে, এবং মধুর ক্যান্টিন সহ আশেপাশের যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের আনাগোনা দেখতে পাচ্ছি। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। এদিকে নির্বাচনের 5 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসুতে ইশতেহার ঘোষণা করেছে শাখা ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি। ইশতেহারে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গবেষণা, বৈচিত্র্যময় ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার কথা বলা হয়েছে। পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস। আগামী দিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করব ইনশাআল্লাহ। যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাবার কথা বলেন তারা শেখ হাসিনার মতো মন মানসিকতা ধারণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ সহ নির্বাচনের প্রস্তুতি ও সামষ্টিক অর্থনীতি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন বক্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি সহ অর্থ পাচার বন্ধ হওয়ায় অর্থনীতিতে গতিশীলতা ফিরেছে। মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন। দ্রুত সময়ে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। পিআরের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান। আপনার পিআরের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিআর সিস্টেম নিয়ে আসবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন, পিআর করেন। কিন্তু আপনি পিআর চান, আরেকজন চায় না। আপনি পিআর ছাড়া নির্বাচনে যাবে না, পিআর ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। একটা শ্রেণী চাচ্ছে আগামী নির্বাচন যাতে না হয়, এজন্য নির্বাচনকে সামনে রেখে হামলা ভাঙচুর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ভালো রাজনীতির সূচনা করতে হবে, জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে। জানাচ্ছেন ইফতেখার রেজা। ঢাকা মেডিকেলে চিকিৎসারত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে গণমাধ্যমে কথা বলেন মির্জা আব্বাস। দেশ অস্বাভাবিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার তারপর খাজনা খানকা এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে।
এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর ধানমন্ডি মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে এসে সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু আইন কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। যারা আমরা রাজনীতি করি, আমাদের মনের সংস্কার করি, সব ক্ষেত্রেই তাহলে পরে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো, সহনশীলতার সংস্কৃতির প্রবর্তন করতে পারবো। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন পৃথক অনুষ্ঠানে বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এর পিছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। সরকার ও নির্বাচন কমিশনের সাথে পিআর পদ্ধতি নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে স্থানীয় একটি মিলনায়তনে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। দু একটি দল ছাড়া বাকি সবাই পিআর পদ্ধতিতে নির্বাচনে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি। তাই সকল দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ তাহের। উপজেলায় জামায়াতে আমির মাহফুজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। একটি দুটি দল ছাড়া আর সকল রাজনৈতিক দল যারা জুলাই সংগ্রামে অংশগ্রহণ করেছিল আমরা সকলেই। সুতরাং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সরকারকে বলতে চাই যে দুই একটি দলের বিরোধিতার কারণে জন আকাঙ্ক্ষার এবং বৃহৎ জনগোষ্ঠীর যে ইচ্ছা এবং প্রতিচ্ছার প্রতিফলন হয়েছে সেটিকে সরকার যেন বাস্তবায়ন করে। আজ 12ই রবিউল আউয়াল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মপ্রাণ মুসলমানগণ নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন স্মরণ করছেন। 23 বছরের নবুয়তের জীবনের বিশ্ববাসীর জন্য যে অনন্য জীবন ব্যবস্থা রেখে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথে চলার তাগিদ এসেছে ধর্মীয় নেতাদের কাছ থেকে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মানবতা ও বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন রাজপথ ঢাকা যেন তাঁকে স্মরণের নগরীতে রূপ নেয়। মানবতার মুক্তির মহানায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যেমন ধরণীতে এসেছিলেন, তেমনি এই দিনেই তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। নবুয়ত পাওয়ার আগেও তিনি ছিলেন আরব সমাজের শুদ্ধ মানুষ। কুরআন নাজিলের মধ্য দিয়ে মানবজাতিকে আলোকবর্তিকা দেখানোর পথ প্রদর্শক হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছরের কর্মময় জীবন পাথেয় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। তাই জন্ম মৃত্যুর এই দিনটিকে বিশেষ মর্যাদায় স্মরণ করে মুসলমানগণ। নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, দান খয়রাত, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর নবীকে স্মরণ করেন তারা। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সাংগঠনিকভাবেও রাজধানীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখা যায়। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের জন্মদিনে সবাই খুশি হয়ে যাক। এমন এক নবী সারা বিশ্বের জন্য বার্তা নিয়েছে এবং ওনার সব কিছু প্রয়োজন এবং সব কিছু দরকার এবং আমাদের জন্য উনি নিয়ামত এসেছে আজকে। মহামানবের জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা গুরুত্ব দেন অনেকে। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে ইসলামের সুমহান বাণী তুলে ধরেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না, এই কারণে আমরা খুশিতে উদযাপন করছি। সারা পৃথিবীর মুসলমান যেন শান্ত এবং শান্তি পায়, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানের যেন মুক্তির উপায় হয়, আজকের ঈদে মিলাদুন্নবীতে সবাই যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছু সৃষ্টি করতেন না, তার উসিলায় সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। কুল বিফাদিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার নিয়ামত পেয়ে আমি রবের উপরে শুকরিয়া এবং খুশি উদযাপন করো। তাই আমরা আজকে এই দিনে দয়াল নবীকে পেয়েছি, এর চেয়ে আর খুশি এবং রহমত নিয়ামত আর কিছু হতে পারে না। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, তার সে পথ ধরে শান্তি সৌহার্দ্যের এক সমাজ রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছেন অনেকে। শুধু একটি দিন নয়, সারা বছর বিশ্বনবীর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল তাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটি 12ই রবিউল আউয়ালকে এভাবে উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে চরিত্র সারা বিশ্বময়, সেটি ছড়িয়ে দিতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সকালে চট্টগ্রামের 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় জশ্নে জুলুস, অর্থাৎ ধর্মীয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন আলহাজ সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নি ট্রাস্ট আয়োজিত 54তম জুলুস ধর্মপ্রাণ মানুষদের নবীপ্রেমে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। इस दिन वो हस्ती तशरीफ लाई जो कि पूरी इंसानियत के लिए रहमतुल लिल आलमीन बन के तशरीफ लाए, तो आपकी रहमत का, आपकी ছায়া जो है वो पूरी दुनिया पे है। এখানে শান্তি, সমৃদ্ধি, সুখ, যেটা আমার খুদে কাবলার উদ্দেশ্য এবং আমাদেরও সেইটা। শোভাযাত্রা চলাকালে অংশগ্রহণকারীদের মুখে মুখে ছিল হামদোনাত। কালেমা খচিত নানা রঙের পতাকায় বর্ণিল হয়ে ওঠে জনস্রোত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুসের আয়োজন করা হয়। পরে বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে খুলনা নগরীতে শোভাযাত্রা করেছে সম্মিলিত ওলামা পরিষদ। রাজশাহীতে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। নগরীর শিরোইল কলোনি থেকে জশ্নে জুলুস শেষে বিভিন্ন মসজিদে নবীর শানে দরুদ ও মোনাজাত করা হয়। এছাড়া সাতক্ষীরা, গাজীপুর ও খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 5 জন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে 5 জন নিহত হয়। নিহতরা হলো মোর্শেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুনারুর রশিদ, মাজেদ ও রিপন। দুর্ঘটনার 4 ঘন্টা পর বাসটি খাল থেকে উঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় 1 ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে গোপালগঞ্জ বাসে চাপায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুসারে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের অর্ধেকের বেশি পথচারী এবং মোটরসাইকেল আরোহী। এ কারণে সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নিরাপদ সড়ক অবকাঠামো, ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের সুরক্ষা এবং দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিশৃঙ্খল পরিস্থিতি সড়কে গণপরিবহনে মাঝ রাস্তা দিয়ে যাত্রী ওঠানামার দৃশ্য প্রায় সর্বক্ষেত্রে। মহাসড়কে ঘন্টায় 80 কিলোমিটারের গতিসীমাও মানছে না কেউ। পথচারী, স্বল্পগতির অটোরিকশা কিংবা রাস্তার দুর্বলতায় সড়কে প্রতিদিনই প্রাণ ছুটছে। এই মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা বিশ্বব্যাংক ও দেশীয় সংস্থাগুলোর মধ্যে।
যদি একটা আলাদা সড়ক নিরাপত্তা আইন হতো তাহলে সেই আইনটাকে সার্বিকভাবে বাস্তবায়নের বা প্রয়োগের প্রশ্ন তোলা যেত। সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে কিছু জরিমানা, কিছু বিধান বাস্তবায়নের কথা বলতে হতো না। 2024 সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর হিসেবে সড়কে মৃত্যু হয়েছে মাত্র 5,380 জন, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এর সংখ্যা অনেক বেশি। ওয়ার্ল্ড হেলথ র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশের অবস্থান 183টি দেশের মধ্যে 106তম। আমাদের এখানে জিডিপির 5 থেকে 12% ক্ষতি হয় এই কারণে। তো আমাদের যদি এখন জিডিপি ধরি আমরা $465 বিলিয়ন, তাহলে যদি এটা 10% হয় তাহলে কত হচ্ছে? 46 বিলিয়ন আমার ক্ষতি হচ্ছে। যদি আমরা ক্ষতির দিকেও বিবেচনা করি তাহলে সরকারের এটা প্রায়োরিটি সেক্টর হওয়া উচিত, কিন্তু এখন পর্যন্ত কি মনে হয় যে সরকার অতটা প্রায়োরিটি দিচ্ছে? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবছরের মধ্যে 2015 সালের তুলনায় সড়কে মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য পূরণে সক্ষম হয়নি বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এর প্রধানতম কারণ নিরাপদ সড়ক অবকাঠামো ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার অভাব। ধরেন রাস্তার পাশে একটা ঘটনা ঘটলো, তার সর্বের কাছে যেটা হবে সেটা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, যে কোনো জায়গাতে। সো দ্যাট উপজেলা হেলথ কমপ্লেক্সকে যারা ডাক্তার বলেন আছেন, অথবা যারা ওইখানের ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার, ফ্যাসিলিটিস যেগুলো দরকার, সো দ্যাট আপনি যদি না জানেন যে কি চিকিৎসাটা দিতে হবে প্রপারলি ঠিক ওই মুহূর্তে, তাহলে হচ্ছে না। 2010 থেকে 2021 সালের মধ্যে বেলারুশ, ডেনমার্ক, জাপানের মতো দেশগুলো সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন হলে সড়কে মৃত্যুহার কমবে বলে আশা এই খাত সংশ্লিষ্টদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি বলে জানিয়েছে দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। দুপুরে রংপুর দলের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। জানান, জাতীয় পার্টির একটাই দোষ, নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টদের দোসর 12 আনা হয় তাহলে অন্যরা 4 আনার অংশীদার। এ সময় দলের ওপর হামলা মোকাবেলায় যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান দলের কো চেয়ারম্যান। লাইসেন্সবিহীন সীসা বার পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সহ 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে শনিবার ভোর 4টার দিকে রাজধানীর বাড়িধারা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল মাদকও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় 48,470 টাকা। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিশ্বের 21টি দেশ থেকে রেমিটেন্স আসবে কয়েক সেকেন্ডে। লাগবে না কোনো ট্রান্সফার ফি, বরং রেমিটেন্সের সাথে যোগ হবে বাংলাদেশ সরকারের দেয়া 2.5% বোনাস। আর এটি সম্ভব হবে অ্যাপ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নালা অ্যাপস ব্যবহারের মাধ্যমে। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান নালা বাংলাদেশের সম্প্রসারণ বিভাগের প্রধান মাহমুদুল হাসান। তিনি বলেন, নালা অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা বিকাশ, নগদের পাশাপাশি সরাসরি ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন। তিনি জানান, বর্তমানে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উচ্চ ট্রান্সফার ফি, হিডেন চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে প্রায় 16,200 কোটি টাকার ক্ষতি হয়। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। গোপালগঞ্জে সবশেষ 24 ঘন্টায় নতুন করে 7 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি আছে 18 জন। এর মধ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে 1, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3, মুকসুদপুরে 5 ও টুঙ্গিপাড়ায় 4 জন এবং কোটালীপাড়ায় 5 জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরে জেলায় 518 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 4 জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে 500 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে জেলায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
স্পেনে প্রিমিয়ামটি খেলার খবর ক্রিকেট আসন্ন নির্বাচনের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক 3 সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে। গেল 1 সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সবশেষ নির্বাচন হয়েছিল 2021 সালের 6 অক্টোবর। সেই হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক 4 বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুঞ্জন ছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহক কমিটি। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে গেল সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল বিসিবির নির্বাচনের সময়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। ডাকসুতে চলছে শেষ সময়ের প্রচারণা, প্রচার শেষ হচ্ছে কাল। আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা নেই প্রশাসন। পিআর নিয়ে কথা হতে হবে সংসদে, আমির খসরু এখনই সরকারের সাথে বৈঠক চাই ডাক্তার তাহের। সারা দেশে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত, চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। আজও সড়কে প্রাণ গেল 6 জনের, দুর্ঘটনায় মৃত্যু কমাতে সড়ক নিরাপত্তা আইনের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।